প্ল্যানার্স স্কুলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার জায়েদ স্বাগত জানাচ্ছি। আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং নিয়ে একটা ব্র্যান্ড নিউ সিরিজ শুরু করতে যাচ্ছি। এটা মূলত যারা প্ল্যানিং নিয়ে কাজ করতে চায় একেবারে ফ্রেশ ভেরি বিগিনিং থেকে। আর এই টিউটোরিয়াল সিরিজে আমরা কনস্ট্রাকশন প্রজেক্ট প্ল্যানিং এর ভেরি বেসিক কনসেপ্ট থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিসকাস করব। অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা এক্সটেনশন অফ টাইম ইউটি ক্লেম, প্রলঙ্গেশন কস্ট ক্যালকুলেশন, পিডি গ্রেড বুক থেকে ক্লজ সাব ক্লজ নিয়ে আমরা কথা বলবো। তো এই টিউটোরিয়ালটা মূলত প্র্যাকটিক্যাল বেস হবে, একটা রিয়েল প্রজেক্ট নিয়ে আমরা কাজ করব। প্রথম কয়েকটা ক্লাস থিওরিটিক্যাল হবে, যেখানে আমরা প্রজেক্ট প্ল্যানিং রিলেটেড বিভিন্ন ধরনের টার্মিনোলজি নিয়ে কথা বলবো। প্রথম ক্লাসে আমরা কথা বলবো ওভারভিউ অফ প্রজেক্ট প্ল্যানিং। ওভারভিউ অফ প্রজেক্ট প্ল্যানিং এর আন্ডারে আমরা ডিসকাস করব বেসলাইন প্রোগ্রাম নিয়ে, আমরা ডিসকাস করব ক্যাশ ফ্লো নিয়ে, আমরা ডিসকাস করব এস কার্ভ নিয়ে, ম্যান পাওয়ার হিস্টোগ্রাম নিয়ে, প্ল্যান্ট ইকুইপমেন্ট ডিটেলস নিয়ে ডিসকাস করব, এবং আমরা কথা বলবো প্ল্যানিং ইঞ্জিনিয়ারদের ডিউটি এবং রেসপন্সিবিলিটি নিয়ে। ওভারভিউ অফ প্রজেক্ট প্ল্যানিং। যে কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্টের প্ল্যানিং স্টার্ট হয় টেন্ডারিং স্টেজ থেকে। যখন টেন্ডার প্যাকেজ সাবমিট করা হয়, টেন্ডার প্যাকেজের সাথে একটা হাই লেভেল বেসলাইন প্রোগ্রাম সাবমিট করতে হয়। হাই লেভেল বেসলাইন প্রোগ্রামের সাথে ম্যান পাওয়ার হিস্টোগ্রাম এবং ক্যাশ ফ্লো সাবমিট করতে হয়। সেটা ডিপেন্ড করে কনসালটেন্টের উপরে, কনসালটেন্ট রিকোয়ারমেন্ট অনুসারে কখনো আরও কিছু অ্যাডিশনাল ডকুমেন্টসও সাবমিট করতে হয়। তারপর যখন একটা প্রজেক্ট অ্যাওয়ার্ড হচ্ছে বা কন্ট্রাক্ট সাইন হচ্ছে, তারপরে হচ্ছে যে ডিটেল বেসলাইন প্রোগ্রাম সাবমিট করতে হয়, সেটার সাথে এস কার্ভ সাবমিট করতে হয়, ক্যাশ ফ্লো সাবমিট করতে হয়, ম্যান পাওয়ার হিস্টোগ্রাম সাবমিট করতে হয়, প্ল্যান্ট ইকুইপমেন্ট ডিটেল সাবমিট করতে হয়, মেজর কেপিআই সাবমিট করতে হয়। এছাড়া আরও কিছু সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হয়, অথবা এখান থেকেও কিছু কম ডকুমেন্টসও সাবমিট করা যেতে পারে। এটা টোটালি ডিপেন্ড করে কনসালটেন্টের উপরে, অথবা ক্লায়েন্ট রিপ্রেজেন্টেটিভ অথবা ক্লায়েন্ট যে থাকবে তার রিকোয়ারমেন্টের অনুসারে। তো এখন আমরা বেসলাইন নিয়ে ডিটেল কথা বলি। বেসলাইন মূলত যখন যেটা বললাম যে প্রজেক্ট সাইন হওয়ার পরেই আমাদেরকে রেডি করতে হয়। বেটার কনস্ট্রাকশন হচ্ছে যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে বেসলাইন তৈরি করা, এবং বেসলাইন প্রোগ্রামে কনস্ট্রাকশনের প্রথম অ্যাক্টিভিটি থেকে একেবারে হ্যান্ড ওভার পর্যন্ত বা লাস্ট অ্যাক্টিভিটি পর্যন্ত থাকবে, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটি কনস্ট্রাকশন সিকোয়েন্স অনুসারে লজিক্যালি লিঙ্ক থাকবে, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাকসেসর এবং প্রিডিসেসর থাকবে। শুধুমাত্র প্রথম অ্যাক্টিভিটির কোনো প্রিডিসেসর থাকবে না এবং লাস্ট অ্যাক্টিভিটির কোনো সাকসেসর থাকবে না। এছাড়া বাকি প্রত্যেকটা অ্যাক্টিভিটি সিকোয়েন্স অনুসারে, কনস্ট্রাকশন সিকোয়েন্স অনুসারে সাকসেসর এবং প্রিডিসেসর থাকবে। এবং বেসলাইন প্রোগ্রাম যখন সাবমিট করা হবে কনসালটেন্ট বা ক্লায়েন্টের কাছে, তারা রিভিউ করবে, রিভিউ করে যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পর সেই বেসলাইন প্রোগ্রামটা প্রজেক্টের জন্য একেবারে বেঞ্চমার্ক পয়েন্ট হিসাবে কাজ করবে, বেস রেফারেন্স পয়েন্ট হিসাবে কাজ করবে। ওই প্রজেক্টের প্রত্যেকটা অ্যাক্টিভিটি রেফারেন্স থাকবে বেসলাইন প্রোগ্রাম। একটা অ্যাক্টিভিটি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এবং কোনো ডিলে হচ্ছে কিনা, সেটা ডিপেন্ড করবে টোটালি বেসলাইন প্রোগ্রামের উপরে। তো অনেক সময় বেসলাইন প্রোগ্রাম থেকেও অ্যাক্টিভিটি ডিলে হয়, আউট অফ সিকোয়েন্স অ্যাক্টিভিটি, অথবা কনস্ট্রাকশন সিকোয়েন্স কখনো কখনো চেঞ্জ করা হয়, সেটার জন্য ইন্টারনালি ডিলে হয়, বাট ওভারঅল প্রজেক্ট ডিলে হবে না আর কি। তো সেটা মাথায় রাখতে হবে। তো বেসলাইন প্রোগ্রাম যখন অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে যে বেসলাইন প্রোগ্রাম আপডেট করতে হয়। তো আপডেটটা ডিপেন্ড করে কনসালটেন্ট অথবা যে কন্ট্রাক্টিং কোম্পানি আছে যারা এটা আপডেট করবে তাদের উপরে। এটা উইকলি আপডেট করতে পারে, মান্থলি আপডেট করতে পারে, সেটা ডিপেন্ড করে টোটালি যেভাবে রিকোয়ারমেন্ট সেভাবে সেই টাইম ইন্টারভ্যালে করা হবে। তো বেসলাইন প্রোগ্রামের পরে আমরা কথা বলবো এস কার্ভ নিয়ে। এস কার্ভ মূলত এটা একটা গ্রাফ বা একটা প্লট বলা যায়। এটা এস কার্ভ এই কারণে নাম হচ্ছে যে এটার একটা প্রজেক্টের স্টার্টিং এ অ্যাক্টিভিটি মিনিমাম অ্যাক্টিভিটি থাকে, তখন কার্ভটা অনেকটা ফ্ল্যাট থাকে, এবং শেষে গিয়েও অ্যাক্টিভিটি অনেক কমে যায়, তখন হচ্ছে ফ্ল্যাট থাকে। আর মাঝখানের অংশটা অনেকটা স্টিপ থাকে আর কি, যখন মাল্টিপল সাবকন্ট্রাক্টর প্যারালাল অ্যাক্টিভিটি একসাথে কাজ করা হয়। এই কার্ভটা প্লট করা হয় টাইম ভার্সেস প্রজেক্ট কমপ্লিশন, অথবা প্রজেক্ট ক্যাশ ফ্লো, অথবা ম্যান পাওয়ার, সেটার উপরে বেস করে আর কি। তো
এই কার্ভটা মূলত একটা প্রজেক্টের পারফরমেন্স রিফ্লেক্ট করে বা রিপ্রেজেন্ট করে। একটা প্রজেক্ট কিভাবে পারফর্ম করবে, কোন মাসে কতটুকু অ্যাক্টিভিটি এক্সিকিউট হবে, সেটা এস কার্ভ থেকে বোঝা যাবে এবং আইডেন্টিফাই করা যাবে। এস কার্ভের পরে হচ্ছে যে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা হচ্ছে যে একটা প্রজেক্টের বলা যায় একটা মেজর রিপোর্ট। ক্যাশ ফ্লো সাবমিট করতে হয়, আর ক্যাশ ফ্লো জেনারেট হচ্ছে বেসলাইন প্রোগ্রাম থেকে। বেসলাইনে যেভাবে অ্যাক্টিভিটি লিঙ্ক থাকে বা সিকোয়েন্স থাকে সেটার উপর বেস করে ক্যাশ ফ্লো তৈরি হয়। তো এই ক্যাশ ফ্লোটা ইম্পর্টেন্ট কন্ট্রাক্টরের কাছে, ক্লায়েন্টের কাছে, দুই পার্টির কাছেই। কারণ হচ্ছে যে ক্যাশ ফ্লোর উপর বেস করে ক্লায়েন্ট প্রিপারেশন নেবে যে কোন মাসে কতটুকু পেমেন্ট দিতে হবে কন্ট্রাক্টরকে, এবং কন্ট্রাক্টর প্রিপারেশন নেবে কতটুকু অ্যামাউন্ট রিসিভ হবে, সেটার উপর বেস করে সাব কন্ট্রাক্টরকে কিভাবে পেমেন্টস করবে বা অন্যান্য যে এক্সপেন্সেস আছে সেগুলো কিভাবে ডিজাইন করবে। তো এই ক্যাশ ফ্লোটা নর্মালি সাবমিট করা হয় মান্থলি ক্যাশ ফ্লো হিসাবে, প্রত্যেক মাসে কি ধরনের আসবে। এই ক্যাশ ফ্লোটা দেখতে কিছুটা কমপ্লেক্স মনে হয়। এখানে অনেকগুলো বিষয় হাইলাইট করা হচ্ছে। একটা হচ্ছে যে কিউমুলেটিভ, যে প্রত্যেক মাসের কিউমুলেটিভ যেটা গ্রিন লাইন এখানে আছে, এটা অনেকটা এস কার্ভের মতোই। এরপরে হচ্ছে যে রিটেনশনের জন্য কিছুটা ফ্ল্যাট লাইন শেষের দিকে এসে আর কি, ডিএলপি পিরিয়ডের জন্য। তো এখানে আরো কিছু বিষয় হাইলাইট করা আছে, সেটা হচ্ছে যে অ্যাডভান্স পেমেন্টটা হাইলাইট করা আছে, এবং প্রত্যেক মাসে যে গ্রস ক্লেম আছে, গ্রস ক্লেম এবং অ্যাকচুয়াল ক্লেম দুইটাই এখানে হাইলাইট করা আছে। গ্রস ক্লেম এবং অ্যাকচুয়াল ক্লেম মধ্যে ডিফারেন্ট হচ্ছে, গ্রস ক্লেমের 80% হচ্ছে যে কন্ট্রাক্টর পাবে, ওখান থেকে 20% অ্যাডভান্স রিকভারি যাবে, আর 10% অ্যাডভান্স রিকভারি যাবে, আর 10% রিটেনশন যাবে। তো প্রজেক্ট যখন শেষ হবে, হ্যান্ডিং ওভার হবে, তখন রিটেনশনের 5% পাবে, আর বাকি 5% প্রজেক্টের যে ডিএলপি পিরিয়ড থাকে সেটা নর্মালি 1 বছর হয়, ডিফার্ড লাইবিলিটি পিরিয়ড। তো 1 বছর পরে বাকি 5% রিলিজ করবে ক্লায়েন্ট। তো ক্যাশ ফ্লোটা এখানে আমি সেইভাবেই তৈরি করছি, সেটাই হাইলাইট করে, এবং এটা একটা রিয়েল প্রজেক্টের ক্যাশ ফ্লো। তারপর হচ্ছে ম্যানপাওয়ার হিস্টোগ্রাম। ম্যানপাওয়ার হিস্টোগ্রামটা হচ্ছে যে একটা প্রজেক্টের কি ধরনের ম্যানপাওয়ার রিকোয়ারমেন্ট আছে সেটা এখানে রিফ্লেক্ট করতেছে। এটা মূলত সামারি রিফ্লেক্ট করতেছে যে প্রত্যেক মাসে এভারেজে কি পরিমাণ ম্যানপাওয়ার কাজ করবে প্রজেক্ট বেসলাইন অনুসারে কমপ্লিট করার জন্য। তো এই ম্যানপাওয়ার হিস্টোগ্রাম এটা টোটালি জেনারেট হয় বেসলাইন থেকে। বেসলাইন অ্যাক্টিভিটি, বেসলাইনে যতগুলো অ্যাক্টিভিটি আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে রিসোর্স লোড করতে হয়, ম্যানপাওয়ার রিসোর্স, সেটা থেকে এটা জেনারেট হয়। যেরকম যদি আমরা ফর এক্সাম্পল বলি যে একটা স্ল্যাব কাস্টিং করতে হবে, তো একটা স্ল্যাব কাস্ট করার জন্য শুধুমাত্র কাস্টিং, আমি রিনফোর্সমেন্ট অথবা শাটারিং বলতেছি না, শুধুমাত্র কাস্টিং। তো কাস্টিং এর জন্য যেমন সে আমাদের 4 জন মেসন লাগবে, হয়তো 10-12 জন হেল্পার লাগবে, 2 জন কার্পেন্টার লাগবে। তো এইভাবেই মোটামুটি হয়। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে ঠিক এইভাবে ম্যানপাওয়ার অ্যাসাইন করতে হয়, করলে এরপরে হচ্ছে সেখান থেকে এই ম্যানপাওয়ার হিস্টোগ্রাম জেনারেট হয়ে আসে। কিছু কিছু কনসালটেন্ট ম্যানপাওয়ার হিস্টোগ্রামের সাথে ম্যানপাওয়ার ট্রেড ওয়াইজ ডিটেলস হয়, যে লাইক প্রত্যেক ট্রেডে কত ম্যানপাওয়ার কোন দিনে কাজ করবে, সেটা কনসালটেন্টের রিকোয়ারমেন্ট অনুসারে রেডি করে দিতে হয় আর কি। তারপর হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্ল্যান্ট ইকুইপমেন্ট হচ্ছে এরকম যে একটা প্রজেক্ট যখন স্টার্ট হওয়ার পরে আমাদের কিছু ইকুইপমেন্ট লাগতেছে, লাইক একটা জেনারেটর লাগবে, তারপর প্রজেক্টের সাইনবোর্ড লাগাইতে হবে, সেটার জন্য মোবাইল ক্রেন লাগবে, ওয়েল্ডিং মেশিন লাগবে, তারপরে যখন স্টিল রিনফোর্সমেন্ট কাজ হবে তখন বার বাইন্ডিং মেশিন লাগবে, কনক্রিট হবে তখন কনক্রিট ভাইব্রেটর লাগবে, স্টিল উপরে উঠানোর জন্য মোবাইল ক্রেন লাগবে, যদি হাই রাইজ বিল্ডিং হয় টাওয়ার ক্রেন লাগবে, ওখানে প্যাসেঞ্জার হোয়েস্ট লাগবে, বোম লোডার লাগবে, ববক্যাট লাগবে, টোটাল স্টেশন লাগবে। এই ধরনের যতগুলা ইকুইপমেন্ট লাগবে, তো সেগুলা হচ্ছে যে অ্যাক্টিভিটিতে লাগবে সেই অ্যাক্টিভিটিতে রিসোর্স লোড করতে হয়। রিসোর্স লোডের দুইটা পার্ট, একটা হচ্ছে যে ইকুইপমেন্ট লোড করতে হয়, অন্যটা হচ্ছে যে ম্যান পাওয়ার লোড করতে হয়। লাইক যদি আমরা মোবাইল ক্রেনের কথা বলি, তাহলে মোবাইল ক্রেন একটা রিসোর্স, এটার সাথে ওটার ম্যান পাওয়ার লাগবে, মোবাইল ক্রেন অপারেটর লাগবে। তো মোবাইল ক্রেন অপারেটর সেটা আবার ম্যান পাওয়ার হিস্টোগ্রামের মধ্যে দেখায় আর কি।
তো এটা হচ্ছে মোটামুটি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে কথাবার্তা। তো তারপর হচ্ছে যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি বা রোল অফ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার। একটা প্ল্যানিং ইঞ্জিনিয়ার, যেরকম আমি এর আগেও বলছি যে টেন্ডারিং স্টেজ থেকে প্রজেক্ট প্ল্যানিং শুরু হয়, আর সেখান থেকেই প্ল্যানিং ইঞ্জিনিয়ার কাজও শুরু হয়। প্ল্যানিং ইঞ্জিনিয়ার টেন্ডারিং স্টেজে হাই লেভেল বেসলাইন প্রোগ্রাম বানাবে, তারপরে হচ্ছে যে ডিটেল বেসলাইন প্রোগ্রাম, ক্যাশ ফ্লো, এসকার বা অন্যান্য যেই এগুলো সাবমিট করতে হচ্ছে রিপোর্ট আকারে কনসালটেন্ট কাছে, সেগুলো রেডি করতে হবে। তারপরে হচ্ছে যে প্রোগ্রাম আপডেট করতে হয় উইকলি অথবা মান্থলি, সাইট ভিজিট করে ওখান থেকে রিয়েল প্রগ্রেস দেখে প্রোগ্রাম করতে হচ্ছে, আপডেট করবে। এটা হচ্ছে যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার মেইন রেসপন্সিবিলিটি। তারপরে কোম্পানি ওয়াইজ আরো কিছু রেসপন্সিবিলিটি অ্যাসাইন হতে পারে, যেমন প্রজেক্টের লাইক করসপন্ডেন্স মেনটেন করা, কখনো কোনো ইস্যু অ্যাক্টিভিটি ডিলে হচ্ছে কিনা, স্পেশালি ক্লায়েন্ট নমিনেটেড আইটেম, যেরকম পিএস আইটেম, পিসি আইটেম, যেটা ক্লায়েন্ট নমিনেট করবে বা ক্লায়েন্ট সাবকন্ট্রাক্টর অ্যাপয়েন্ট করবে, সেই বিষয়গুলো অলওয়েজ হাইলাইট করতে হবে অ্যাডভান্স। তারপরে হচ্ছে যে মান্থলি রিপোর্ট সাবমিট করতে হবে, প্রিপেয়ার করতে হবে, উইকলি রিপোর্ট করতে হবে, ড্যাশবোর্ড রিপোর্ট করতে হবে। তারপর বিভিন্ন প্রগ্রেস মিটিংয়ে প্ল্যানিংয়ের যে ড্যাশবোর্ড রিপোর্ট, যেখানে প্রগ্রেস থাকবে বা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস থাকবে, এগুলো হাইলাইট করতে হবে। তো মোটামুটি এটা হচ্ছে যে প্ল্যানিং ইঞ্জিনিয়ারের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তারপরেও রেসপন্সিবিলিটি ডিপেন্ড করে কোন কোম্পানিতে কাজ করতেছে, ওই কোম্পানির ইন্টারনাল পলিসির উপরে। তো এই ক্লাসটা, প্রথম ক্লাস মোটামুটি আমরা কভার করলাম। তো যদি আমরা সামারি আবার রিক্যাপ করি প্রথম ক্লাসে, সেটা হচ্ছে যে প্রথমে আমরা ওভারভিউ অফ প্রজেক্ট প্ল্যানিং নিয়ে কথা বলছি। সেখানে আমরা বেসলাইন নিয়ে কথা বলছি, এস কার্ভ নিয়ে কথা বলছি, ক্যাশ ফ্লো নিয়ে কথা বলছি, আমরা ম্যান পাওয়ার হিস্টোগ্রাম নিয়ে, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে কথা বলছি, এবং রোল অফ প্ল্যানিং ইঞ্জিনিয়ার বা প্ল্যানিং ইঞ্জিনিয়ার ডিউটি এবং রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলছি। তো এতটুকু, এটা হচ্ছে প্রথম ক্লাস। থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য। ইনশাআল্লাহ ক্লাস 2-তে আবার কথা হবে।